মাহমুদুর রহমান মান্না, আমরা তো আসলে রাজনীতির স্পষ্টতা নিয়ে কথা বলছি, আদর্শের স্পষ্টতা নিয়ে কথা বলছি। অনেকে বলছে যে এখানে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, তো দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে আর বামপন্থা হারিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি সেরকম কিনা? আমি আপনার বিশ্লেষণটা জানতে চাই, এবং আপনারও রাজনীতির আদর্শটা সামনে, আপনি কোথায় কী রাজনীতিটা করতে চান বাংলাদেশের মানুষের জন্য একটু স্পষ্ট করতেন। থ্যাংক ইউ। দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে এই কথা বলছেন, অনেকেই বলছেন, কিন্তু বামপন্থা হারিয়ে যাচ্ছে তার প্রতিস্থাপনের মতো করে এরকম করে খুব যে কেউ বলছে তা আমি শুনছি না। তার চেয়ে সত্য কথা হচ্ছে বামপন্থী এখন ইতিমধ্যেই ক্ষীয়বান, অনেক দুর্বল, অস্তিত্বহীন নয়, আছে তারা, তাদের একটা জোট আছে, কয়েকটা দল আছে এবং তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেও। তাদের সাথে দেখা হয়, কথা হয়, এবং মানে এরা বিগত দিনের রাজনীতির সময় আমার কর্মকাণ্ডের মধ্যে তারা আমার সাথে যুক্ত ছিলেন বা আমি তাদেরকে চিনি, তাদের সাথে আমার কথা হয়। তাদের মধ্যে আমি যে খুব হতাশা দেখছি সেরকমও কিন্তু না। আদর্শের কথা যদি বলেন, আদর্শিক রাজনীতি কিংবা যদি আমি বলি যে একটা ডগমার মতো যদি বলি, এগুলো এরকম একটা জিনিস যার প্রতি বিশ্বাস নিয়ে, আনুগত্য নিয়েই আপনি শুরু করেন। এরকম না যে মানে যেরকম অনেক দলই আছে, আমি দক্ষিণপন্থী অনেক দলের কথা বলতে পারি, নাম বলছি না, যেখানে এক ধরনের বার্গেন আছে এবং সেই বার্গেন হচ্ছে ফর পাওয়ার, ফর মানি, বিজনেস, অন্যান্য জিনিসের। এইখানে কিন্তু অলমোস্ট কোনো বার্গেন থাকে না, কারণ ডগমা এক লাইনেই চলে, ওটা কোনো কম্প্রোমাইজের জায়গা থাকে না। সেই অর্থে পরাজয়কেও তারা এক ধরনের বিশ্লেষণ করতে পারেন এবং ওটার মধ্যে থেকেও আবার আশা তৈরি করবার চেষ্টা করেন এবং সামনের দিকে যেতে থাকে। হয়তো তারা এইদিকে মার্জিনালাইজড হয়ে যাচ্ছেন, কিন্তু ওই দিকে তাদের মনোবলের ওই অর্থে কোনো খুব পরিবর্তন হয় না। মানে যদি বাংলাদেশ বাদ দেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাম রাজনীতি বলতে যা বোঝায়, সোভিয়েত ইউনিয়ন তো নাই, হোল ইস্ট ইউরোপ নাই। চীনের কথা যদি বলেন তাহলে চীন এখন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, জাস্ট একটা সাইনবোর্ড, অন্য কিছু নাই। তো ওর প্রেক্ষিতে বাম রাজনীতির ন্যারেটিভটা কি? এখন কমিউনিজমকেও ওরকম করে জাস্টিফাই করা যাচ্ছে না। যখন গর্বাচেভ তার গ্লাসনোস্ট পেরেস্ত্রয়কে দিয়েছেন, ওইটার কাউন্টার কেউ করে যুক্তি দাঁড়িয়ে, বাম বলেন ডান বলেন, এবং তার পাল্টা কেউ একটা দিয়ে যে বামকে রক্ষা করবার চেষ্টা করেছেন বা আপনার কমিউনিজম সোশ্যালিজমকে রক্ষা করবার চেষ্টা করেছেন, সেরকম জায়গায় যাননি। ফলে বামদেরকে দক্ষিণপন্থার উত্থান বলতে যদি আপনি মনে করেন যে 5 আগস্টের পরিবর্তনের পরে যেরকম করে জামাত সহ অন্যান্য দলগুলো ফোর ফ্রন্টে আসলো, এইটা মিন করছে, তাহলে আমি সেখানেও বলবো জামাতের এই উত্থানটাকে আমি উত্থান বলি না, আমি বলি জামাতের প্রকাশ। এটাই ছিল জামাতের শরীর, মানে যেরকম হিমবাহ মানে 9-10 নিচের মধ্যে থাকে না, এইরকম জামাতকে উপরে উপরে যার যেটুকু দেখা গেছে, ভেতরে তার চেয়ে অনেক বড় শরীর ছিল। সেটা চলাফেরা করতো, খেলাধুলা করতো, সবই করতো, আমরা হয়তো দেখিনি, কিন্তু ওই ঘটনার পর দেখা গেল কীরকম করে। ধরেন 5 তারিখে দুপুরবেলা যে বৈঠক হলো ক্যান্টনমেন্টে, কিংবা সন্ধ্যার সময় যেটা বঙ্গভবনে বৈঠক হলো, সেইখানে তারা উপস্থিত থাকলেন। তখনও তাদের রেজিস্ট্রেশন নাই, তখনও তাদের নিয়ে মানে সরকার ততদিন পর্যন্ত, যেহেতু আওয়ামী লীগ ছিল, তারা তাদেরকে নিয়ে কোথাও প্রকাশ্যে আসেনি। কিন্তু এইখানে পরিচয়টা করে ধরো সবার আগে তাদের নাম বলা হলো। ভালো হলো খারাপ হলো বিষয়ে কথাই যাচ্ছি না, আমি বলছি যে এই ফোকাসটা তো তারা পেতেই শুরু করলেন, এটাই দেখছেন, না হলে বাকিটা এরকমই ছিল। আজকেও এই আলোচনা আসে যদি বাংলাদেশের রাজনীতিতে আমরা যেমনটি শুরুতে বলেছিলাম যে আমরা অনেক পরিবর্তন দেখছি, এখন আপনি সামনে কি পরিবর্তন আসলে লক্ষ্য করছেন, কি পরিবর্তন দেখছেন? যেমন আমরা একটি দল এনসিপি হলো, আমরা ভেবেছিলাম যে এনসিপি তরুণদের দল এবং এই দলটা দাঁড়িয়ে যাবে, কিন্তু এখন একটা আশঙ্কা এবং অনেকেই বলছে যে এনসিপি ভেঙে যেতে পারে, এনসিপির ভবিষ্যৎ নেই, এরকম মন্তব্যও আমরা করতে শুনছি। এনসিপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এরকমটাও শুনছি। পাশাপাশি আমরা জামাতের কৌশলের জায়গা থেকেও আমরা একটা কৌশল বলবো নাকি আমরা আদর্শের কথা বলবো, সেটা আসলে প্রশ্নের দাবিদার। কিন্তু জামাতের তো আমরা একটা পরিবর্তন দেখছি, সেই জায়গা থেকে আপনি কি মনে করেন সামনে রাজনীতি কেমন হবে? দুটোই আপনি বলেছেন, জামাতের কথাও জিজ্ঞেস করেছেন, আবার এনসিপির কথা বলেছেন। এনসিপিটা আগে বলি, বিকজ আমি একটু প্রণোদিত ফিল করলাম এনসিপির ব্যাপারে বলতে। এনসিপির উত্থানের সাথে আমি ভিন্ন আঙ্গিকে আমাদের উত্থান স্বাধীনতার সাথে সাথে
বা স্বাধীনতার পরপরে যেটা জাসদের উত্থান, তার সাথে খুব মিল দেখি। সমস্ত তারুণ্যই বলতে গেলে আমাদের সাথে। আজকে যেরকম করে পরপর দুটো বিশ্ববিদ্যালয় শিবির জিতেছে, একটা আলোড়ন তৈরি হয়েছে। আমরা সব বিশ্ববিদ্যালয়ে জিতেছিলাম। আমি চাকসুর জিএস ছিলাম, ডাকসুর 2বার বিপি ছিলাম, সমস্ত বড় বড় কলেজে আমরা জিতেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23টা ডিপার্টমেন্টের সব কটার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের প্যানেল সমর্থন করে বিবৃতি দিয়েছিল। কিন্তু জাতীয় রাজনীতিতে কিন্তু আমরা অত দূর আসতে পারিনি। এটা আমি বলছি যে তারুণ্য নির্ভর কেবল যদি বলেন, তাহলে তারুণ্য নির্ভর। তারুণ্য যেরকম হয় আবেগ নির্ভর হয়, খ্যাপা টাইপের হয়, অ্যাংরি ইয়াং ম্যান যেরকম আমরা বলি ওই টাইপের হয়। কিন্তু রাজনীতি একটা আর্টের মতো, রাজনীতিটা খুবই বিজ্ঞানের মতো একটা পরিশীলিত বিষয়। আমার কাছে মনে হচ্ছে এনসিপি ওই যে খুবই স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস, একটা অভ্যুত্থানের মধ্যে সামনে চলে আসলো। তারা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করলো, কিন্তু এটা যে নির্যাস পলিটিক্স সেটাই ডিফাইন করেনি প্রথম। অথচ পলিটিক্স ডিফাইন না করে আপনি পলিটিক্যাল পার্টি করেন কেমনে? ওটা একটা ক্লাব হতে পারে, কোনো অ্যাসোসিয়েশন হতে পারে। মানে এসব কথা বললে এনসিপির ওরা মাইন্ড করতে পারে, আমি কখনো বলতে চাই না, কারণ আমি তারুণ্যের মনে আবার আঘাত দিতে চাই না। তাদের যে আশাটা আছে আমি সেই আশার উপর নির্ভর করতে চাই বলেই কিন্তু সমালোচনাগুলো উচিত মনে করি। আমি এটাও খেয়াল করেছি যে তারা এমনকি সমালোচনা শুনলেও বিরক্ত হয়, সমালোচনাও করি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো করতে না পারবেন ওটা একটা পার্টি হতে পারবে না। সো এনসিপি পার্টি হতে পারেনি, একটা প্রেশার গ্রুপ হিসেবে বিরাট কিছু হতে পারতো, আছেও এখনও সরকার তাদেরকে খুব হিসাব করে। মানুষও দেখে যে প্রতিনিয়তই তাদের পত্রপত্রিকায়, মিডিয়াতে, টিভিতে সব জায়গায় ফোকাস আছে, কিন্তু অতখানি ফোকাস পাওয়ার মতো কাজ তারা করেছে কিনা সেই মূল্যায়ন মানুষও করছে না, রাজনৈতিক দলগুলোও করছে না। ফলে এদের ভবিষ্যৎ নির্ভর করছে whether they can themselves redefine them and rearrange। তাছাড়া এইটা এরকম করতে করতে যেরকম নদী শুকিয়ে বনে যায় না, এটা এরকম জায়গায় চলে যাবে। জাসদের অবস্থাটাও তাই হয়েছে, মুসলিম লীগ শুকিয়ে গেছে। ওই যে একটা প্রবাদের মতো আছে, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে কিন্তু টিকটিকি টিকি আছে। এখন হাতির মতো আপনি এসছেন, কিন্তু হাতি মানে তো বনের রাজা না, সিংহ বনের রাজা। ওই হাতি হলেই ওটা রাজা হতে পারবে না। আর জামাতের বিষয়টা আমি বলি, জামাত মানে এমনি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় আপত্তি রাজনীতির ব্যাপারে, সেটা হলো রিলিজিয়ন নিয়ে রাজনীতি করা। মানে রিলিজিয়নটা এমন হয় কি, রিলিজিয়ন যেমন ধরেন বলা হবে যে এটা হলো বিশ্বাস, আপনি বিশ্বাস থেকে লড়তে পারবেন না, এর পাল্টা কিছু বলতে পারবেন না, এর দাড়ি কমা সেমিকোলনের একটাও পরিবর্তন করতে পারবেন না। সো আমার মাথার মধ্যে প্রশ্নটা এরকম কিলবিল করতে থাকে, নলেজটা কি, সায়েন্সটা কি? ইট ইজ এভার চেঞ্জিং, সবসময় চেঞ্জ করছে। এটার সাথে এটা অ্যাডজাস্ট করে কেমনি? আপনি কোরআন শরীফের দাড়ি কমা চেঞ্জ করতে পারবেন না। এটা তখনকার একটা বিরাট ভিত্তি ছিল, মানে যখন প্রফেট মোহাম্মদ এটা করলেন তখন নারীদের কত বড় মানে পশ্চাৎগামিতা ছিল, তাদের মানুষ বলেই গণ্য করা হতো না, তাদেরকে উনি মুক্তি দিয়েছেন, বিরাট ঘটনা। কিন্তু এখন আমি দেখি নারীরাই প্রশ্ন করছেন আপনারা এই স্বাধীনতা দেবেন, এই স্বাধীনতা দেবেন। আপনি যেমন 2-3টা প্রশ্ন করলেন, এই জায়গাগুলোতে আমার মনে হয় এখন জামাতের যে উত্থানটা দেখছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেটা দেখলেন, সেটা আমার মনে হয় ধরেন এ বি দুটো জিনিস আছে, মানুষ এ কে দেখেছে, বি কেও দেখেছে, এবং তাদের দুটোর কোনোটার মধ্যে ওই চয়েসটাই যেটা অ্যাট হার্ট খুবই যুক্তি দিয়ে আছে, তারা দেখছে এক্সিস্টেন্সের অর্থে এখন এটা নাই তো এটাই আছে, তাই আমি চয়েস করছি। যদি এখানে আর কেউ আসে তাহলে তারা তার দিকে যেতেও পারে, এবং এটা তাই হয়েছে। কেউ যদি এরকম মনে করে 13-14 হাজার ভোট ঢাকা ইউনিভার্সিটিতে যা পেয়েছে তারা, এটা সবই শিবির বা জামাতের আদর্শ বুঝে ভোট দিয়েছে, তা আসলে এমনিতেও হয় না। ধরেন এর মধ্যে আমি যদি ধরিও 5,000 বা 4,000 বা 5,000-এর মতো ভোট, দ্যাট ইজ অলসো হিউজ। অতখানি অগ্রগতি তাদের হয়েছে। অর্গানাইজেশনটাকে তারা খুবই প্রতিকূলতার মধ্যে, খুবই কৌশলের সাথে, এবং আমি বলবো খুবই বিচক্ষণতার সাথে, সততার সাথে গুছিয়েছে, তার রেজাল্ট এটা।